ব্যবস্থাপনায় ও পরিচালনায় আছেন মোহাম্মদ জিসাইদি। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের সকলের অভিভাবক, মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আশিকুর রহমান মহোদয়। আর উপস্থিত আছেন সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি অন্যান্য বিচারকবৃন্দ, যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান। আমাদের প্রশাসনিক কর্মকর্তা জনাব হাফিজুর রহমান মহোদয় ও অত্র আদালতের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন সহকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালত সাতক্ষীরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أدراك ما ليلة القدر ليلة القدر خير ملائكة الروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। বিষয় হচ্ছে আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত রাতটি পুরোপুরি শান্তিময়, ফজরের উদয় পর্যন্ত। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন যা নয়ন কুমার কুন্ডু, স্টেনোগ্রাফার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরামবাগ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपीश गोपीके कांत राधाकांत नमस्तुते। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञान योग 7-8 श्लोक। दाहि धर्मश्च ग्लानि भवति भारतम् अभ्युत्थानम् अधर्मश्च तदस्मानं श्रीराम ফুল দিয়ে বরণ করে নিচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব নয়ন কুন্ডু। নয়ন বড়াল স্যার সবাই তাহলে ভোট দেব না। ধন্যবাদ। এ পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে সুর মিলিয়ে বলতে হয়, এই অনন্ত চরাচর সর্বমত পেছে সবচেয়ে প্রথম কথা, সবচেয়ে গভীর একন্দ, যেতে নাহি বিগ হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, চলিতেছে এমনই অনাদিকাল থেকে। এ পর্যায়ে বিদায়ী অতিথি সম্পর্কে প্রাণঢালা ব্যথা নিয়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান, বেঞ্চ সহকারী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আদালত নম্বর 3। পদ্মতার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, বিদায় অতিথি, আমার সহপাঠীবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং নমস্কার। পদ্মতার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সর্বপ্রথম আমি স্মরণ করছি
আমাদের খুব প্রিয় স্যার সামান্য কয়েকদিন আগে প্রয়াত হয়েছে যাদের আমিনুল ইসলাম স্যার সাথে সাথে স্মরণ করছি আমাদের সব থেকে প্রিয় মানুষ, যার হাতে নিয়োগ পেয়ে আমরা আজ এখানে যারা কর্মচারী কর্মকর্তা হিসাবে যোগদান করছি, সেটা আমিনুল ইসলাম স্যারকে সাথে সাথে স্মরণ করছি। আমাদের এই কলিগ কামরুল হাসান ভাই, উনি আমাদের উপরে পেশ ছিলেন। উনি আমাদের অনেক হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। প্রতিটা মুহূর্ত, প্রতিটা নামাজে, প্রতিটা দোয়া এই মানুষগুলোর কথা মনে করে পড়ে। আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থানে আসনিত করুক, এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য স্যার সম্পর্কে দু একটি কথা বলার জন্য শুরু করছি। মোল্লা হাফিজুর রহমান স্যার সম্পর্কে বলতে গেলে একজন ভালো মানুষের ভিতরে যতগুলো গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, সবগুলো গুণাবলী বা বৈশিষ্ট্য স্যারের ভিতরে আসে বলে আমি বিশ্বাস করি। একটা বিষয় হলো, আমি সবসময় বিশ্বাস করি যে বিচার বিভাগে, আমি এই ডিপার্টমেন্টে চাকরি করি, অনেক মানুষ বিবাদে পড়ছে, সুন্দরভাবে একজন পুলিশ ডিপার্টমেন্টে একজন লোককে নিয়োগ করছে, ভাই লোকটা কিন্তু বিবাদগ্রস্ত, আপনি একটু খেয়াল রাখেন। আমি মনে করি এই কথাটা বলার কারণে ওই লোকটার মনে হলো অনেক দিক থেকে উপকৃত হয়, শুধুমাত্র কোর্টের চাকরি, বিচার বিভাগের চাকরি করে বলে। আর এই বিভাগের অভিভাবক হলো আমাদের মোল্লা হাফিজুর রহমান স্যার। উনি অবশ্যই ভালো মানুষ বলে আর কি এটা অনেকভাবে উনি মূল্যায়ন করেন না, কিন্তু আমার দৃষ্টিতে এই 10তলা বিল্ডিং, এই বিল্ডিং এর প্রাথমিক মালিক হলো উনি। এই বিল্ডিং এর যতগুলি স্টাফ আছে সমস্ত স্টাফ গুলো পরিচালনার মালিক হলো উনি। আল্লাহ তাআলা ওনাকে অনেক বড় চেয়ার দিয়েছে আমার দৃষ্টিতে। সেই চেয়ার উনি এমন ভাবে মূল্যায়ন করেছেন, উনি কখনো অপব্যবহার করেন নাই, বরং আমাদেরকে কি করছেন, আমরা যারা স্টাফ আছি তাদেরকে মানুষকে সুস্থ এবং সুন্দর থাকার জন্য যে মাধ্যম, প্রতিটা ধর্মকে আমি মনে করি সেই ধর্মের মধ্যে নামাজের দৃষ্টিতে স্যার নিজেই ইমামতি করেছেন এবং জোহরের নামাজ আমাদের এক প্রকার বাধ্যতামূলক করে ফেলেছেন। আল্লাহর কাছে এটা শুকরিয়া আছে স্যার, আপনি এইভাবে আমাদেরকে রেখেছেন। আর স্যার সম্পর্কে বলতে গেলে অনেক ডিস্ট্রিক্ট আমাদের পাশাপাশি অনেক জায়গা আছে, প্রশাসনিক কর্মকর্তা মানে একটা বিশাল বিষয়। উনি যদি ইচ্ছা করেন কোনো স্টাফকে দৌড়ি করে রাখবেন, তার রাখা সম্ভব। উনি কখনো, আমরা আসলে ভালো অভিভাবক পেয়েছিলাম যার কারণে আমরা কখনো বুঝতে পারি নাই, স্যারের সর্বোচ্চ আমাদেরকে বকাবকি বলেন, থ্রেট বলেন, ভালোবাসা। জামান এই জিনিসটা দেখো তো, আপনি অবসরে যাচ্ছেন, আল্লাহ আপনাকে সুন্দর রাখছে, এটা হলো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে এই শেষ বয়সে আপনি সুন্দর আছেন এবং এমনই থাকবেন। আমরা আপনাদের সন্তান তুল্য আছি, যখন গ্রামে গঞ্জে হোক বা যে কোনো জায়গায় কেউ যদি বিপদে পড়েন তাৎক্ষণিক আমাদেরকে জানাবেন। আমরা, আপনি ইয়েও ছিলেন, এটা আমরা সর্বক্ষণে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো, এভাবে আপনাকে সম্মানের সম্মানিত করবো। আমাদের প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে মহান আল্লাহ তাআলার কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করে আপনার পরিবারকে সবাইকে নিয়ে আপনি শান্তিতে থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এসেছে জনাব মোল্লা হাফিজুর রহমান ছিলেন ভদ্র ম্যাজিস্ট্রেসি প্রশাসনিক কর্মকর্তা। আজকে তার আমরা বিদায় জানাচ্ছি, এর সাথে একটা সম্বর্ধনা। এই বিদায় সম্বর্ধনা আমরা কেন আজকে এখানে আসলাম বা এর তাৎপর্য কি বা কেনই বা তাকে আমরা দিচ্ছি, এই অনুষ্ঠানের, এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের যে অভিভাবক, সাতক্ষীরা ম্যাজিস্ট্রেসির অভিভাবক, আমাদের অভিভাবক মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার, তাকে সালাম জানাই। অন্যান্য ম্যাজিস্ট্রেট স্যার সহ সকল স্টাফদের আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকে স্যারের জীবনে যে দিনটা এসেছে, এই দিনের জন্য কিন্তু আমাদের অপেক্ষায় করতে হবে, বা আমরাও একটা সার্টেন সময় এই দিনে উপনীত হব, এটা আমাদের সবাইকে অনুসরণ করতে হবে। কারণ এই বিদায় কিন্তু স্যারকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি, এই বিদায় সেই বিদায় না, তাকে আমরা এই কর্মস্থল থেকে বিদায় জানাচ্ছি। স্যার দীর্ঘ 35 বছর, মনে হয় দীর্ঘ 35 বছর কিছুদিন টোটাল বিচার বিভাগে কাজ করছে। তার দীর্ঘ জীবন কেটেছে জজ কোর্টেই বেশি, বাকি সময়টুকু শেষের দিকে এসে বছর দুয়েক এই ম্যাজিস্ট্রেসিতে। তা স্যার যখন প্রশাসনিক কর্মকর্তা হয়ে এখান থেকে মনে হয় মাগুরা গেলেন, মাগুরার থেকে প্রশাসনিক কর্মকর্তা এখানে আসলেন, আসার যখন তার অর্ডার হলো, তখন আমরা ম্যাজিস্ট্রেসির মধ্যে আমাদের একটা ধারণা জন্মালো। কী ধরনের, যে স্যার এতদিন জজ কোর্টে কাজ করছে,
জজ কোর্টের কি নিয়ম কানুন কি হুকুম হাকাম আবার এখানে এসে জারি করে আমরা কি ভালো থাকবো না খারাপ থাকবো, সমস্যায় থাকবো না সুবিধায় থাকবো, এটা আমাদের একটা ইকো ছিল এই স্যারের বিষয়ে। তা স্যার আসার পরে দেখলাম যে না, স্যার আসলে আমাদের সাথে অনেকটাই বন্ধুসুলভ সময় কাটাইছে। কারণ স্যার আমাদের এই ম্যাজিস্ট্রেট কোর্টে আমাদের একটা গ্রুপ আছে, টাইলস ফ্যাক্টরিতে সর্বশেষ আমরা ভ্রমণ করেছি, সেখানে স্যার ছিলেন। স্যার আমাদের একজন সক্রিয় ভবনের সদস্য। তা স্যার 35 বছরের এই চাকরির জীবনে স্যারের পারিবারিক হিসাবে মনে হয় 2টা মেয়ে, একটা ছেলে। একটা মেয়ে মনে হয় স্যারের জজ কোর্টে চাকরি করে, জামাই মনে হয় একটা চাকরি করে, ছেলে একটা ব্যবসা করে এসে। তা সব মিলে স্যার আমার মনে হয় স্যার ফ্যামিলিগত দিক দিয়ে এস্টাবলিশ, এবং সবচাইতে বড় বিষয় স্যার এই যে দীর্ঘদিন চাকরি করে আছে, একজন সুস্থ সবল মানুষ। 62-61 বছর বয়স হলে পরে আমরা কি হবো জানি না, কিন্তু স্যার কিন্তু একজন দিব্য একজন সুস্থ মানুষ। নিশ্চয়ই ভালো মানুষগুলো সুস্থ আছে, পারিবারিকভাবে সুস্থ আছে। যাই হোক, বিশেষ করে স্যারের সাথে এই ম্যাজিস্ট্রেসিতে আসার পরে স্যারের সাথে আমার একটা আলাদা সম্পর্ক ছিল, যে পেশকার সাহেব স্যার আছে কিনা, পেশকার সাহেব স্যারের কি অবস্থা। এই চিঠিটা আমি চলে গেলাম স্যারকে দিয়ে। স্যারের সাথে আমার একটা ভালো বন্ডিং ছিল, স্যারের সাথে আমি একটা ভালো সময় কাটাইছি দীর্ঘদিন। তা যাই হোক, স্যার মনে হয় কাজকর্মে বা চলাফেরায় হয়তো ত্রুটি বিচ্যুতি হতে পারে আপনার সাথে আমার, তা সেটা মনে রাখবেন না, নিঃসন্দেহে ক্ষমা করে দেবেন। শুধু আমাকে না, এই ম্যাজিস্ট্রেসির যত স্টাফ ছিল সবাইরই যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, বা হতেই পারে, মানুষের চলার জীবনে ভুল হবে, এটাই স্বাভাবিক, যে কারণে কিছু মনে রাখবেন না, সবাইকে ক্ষমা করে দেবেন। আর আপনার মতো অভিভাবক বা এত এরকম মুরব্বী সিনিয়র টাইপের অভিভাবক আমাদের ম্যাজিস্ট্রেসিতে আসলে দরকার আছে। আমরা আশা করি পরবর্তীতে এরকম একজন ভালো একজন প্রশাসনিক কর্মকর্তা পাবো। সব মিলে আপনার সাথে আমরা সুন্দর সময় কাটাইছি। বাকি জীবনটা আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবার নিয়ে সুস্থ থাকবেন, এই আশা কামনা করি। এবং মাঝে মাঝে আমরা ঘুরতে যাব, সেখানে আপনিও আমাদের সাথে সদস্য হবেন। আল্লাহ যেন আপনার ভালো রাখেন, আপনি ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। যখন পড়বে নামক পায়ের চিহ্ন বিদায়ী অতিথি পদচারণা না থাকলে আমাদের কেমন লাগবে, কেমন হবে, এই অনুভূতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আরিফুর রহমান, প্রধান তুলনা। উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত আজকের যাকে ঘিরে এই আয়োজন, আমাদের বিদায় অতিথি এবং আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ম্যাজিস্ট্রেসির একজন অভিভাবক, আমাদেরকে যিনি সবসময় ছায়া হয়ে আগলে রাখতেন, জনাব হাফিজুর রহমান স্যারের বিদায়। স্যারের কাছে আসলে আমার প্রতিদিনই স্যারের সাথে আমার কাজটা ছিল নৈমিত্তিক। আমি সবসময় স্যারের সাথে যোগাযোগ করা লাগতো এবং স্যারের কাছে যাওয়া লাগতো। তো স্যারের একটা বিষয় হচ্ছে, যখনই আমার কোনো ভুল পাইতো, স্যারের সরাসরি আমাকে বলতো তুমি নিচে আসো। নিচে যাওয়ার পরে দেখা গেছে স্যারের সবসময় আমাকে হাতে কলমে যেটা শেখানোর, স্যার ওইভাবেই শিখিয়েছে। এবং আসলে এখন বলতে গেলে বলা যায় সাতক্ষীরা আসলে আমি এক প্রকার একা মানুষ। আমি যখন বাসায় থাকি আমি খুব একাকিত্ব ভুগি। আমার ছোট একটা বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, কিন্তু তারপরও আমি খুব একা থাকা লাগে। তো যখনই আমি অফিসে আসি, আমি হয়তো একটু আড্ডা কম দিই, কিন্তু সবার সাথে আছি এই একটা মনের ভিতরে আমার একটা সান্ত্বনা কাজ করে। তো যে আমি আসলে অভিভাবক না থাকার পরও এখানে আমি আসলে সাতক্ষীরা অভিভাবক শূন্য না। কারণ বিপদে আপদে আমার সহকর্মীদেরকে ডাকলে বা যে কোনো সহযোগিতা থাকলে, বা ইভেন আমি যখনই বাড়িতে যাই, দূরের ছুটি নিয়ে যখন বাড়িতে যাই, পথে মধ্যে অনেক সমস্যা থাকতে পারে বা অনেক ত্রুটি বিচ্যুতি হয়, যে জন্য আমি স্যারকে যখনই আমি জানাইছি স্যার আমার একটু সমস্যা হইতেছে, স্যার আমি একটু দেরি হয়েছে, আপনি একটু খেয়াল রাখবেন। তো স্যারের সবসময় বলছে তুমি আসো, সাবধানে আসো, সমস্যা নেই। সবসময় স্যারের দেখা গেছে যে মুরগি যেমন তার বাচ্চাদেরকে ডানার নিচে আগলে রাখে, স্যার আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। আজকে আবার আসলে প্রাসঙ্গিকক্রমে একটু বলি, যেটা হচ্ছে আমার সহকর্মী জনাব আব্দুল গফুর ভাই আজকে মানে হাসির ছলে কথাটা বললো যে ভাই এও স্যারের তো আজকে বিদায়, এরপরে কিন্তু বিদায়টা আমার। তো আসলে বিদায়টা ওনার বলতে আরও দেরি আছে, কিন্তু যে মানে কথাটার ভিতরে আসলে অনেক গভীরতাটা আমি মানে চেষ্টা করছি। যে আসলে চাকরিতে এই যে আমি আমার প্রায় 8 বছর চাকরিতে দেখা গেছে অনেকেই বদলিজনিত বিদায় হয়েছে, প্রমোশনের বিদায় হয়েছে, কিন্তু স্যারের বিদায়টার মতো আসলে এই বিদায়টা আমি এই প্রথম আমি এটা মানে এই অভিজ্ঞতাটা আমার এই প্রথম হলো। তো স্যারকে আমার স্যারের প্রতি একটা অনুরোধ থাকবে যে আমরা তো আসলে আপনার সন্তানের সমান, সন্তান সমতুল্য,
অনেক ভুলভ্রান্তি করছি, অনেক ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুলগুলো আপনি যেভাবে ভুলগুলো শুধরে দিয়েছেন এবং মনের ভিতরে কোনো ভুল রাখবেন না, আমাদের প্রতি কোনো কষ্ট রাখবেন না, ক্ষোভ রাখবেন না। নিজের সন্তানকে যেভাবে ক্ষমা করেছেন আমাদেরকে সেভাবে ক্ষমা করে দিবেন, এই আশাবাদ রাখলাম। এবং সেই সাথে সাথে একটু বলি যে আমার বাবা দীর্ঘ 30 বছর সরকারি চাকরি করেছে। তো চাকরি থেকে যাওয়ার পরে উনি বিভিন্ন ধরনের বিভিন্ন টেনশনে বিভিন্ন রোগাক্রান্ত হয়েছে। তো যে জন্য আমরা আমার ভাইয়েরা এখন আব্বাকে যথেষ্ট মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে যে নিজের শরীরটাকে আগে ঠিক রাখবে, কারণ বাবা থাকাটাই সবচেয়ে বড় বিষয়। আমাদের বাবা আছে, এখনো বেঁচে আছে, বাবার বয়স প্রায় 80 বছরের মতো, এখনো বেঁচে আছে। এই জিনিসটা মনের ভিতরে বিশাল একটা শক্তি যোগায়। তো স্যার আপনার কাছে অনুরোধ থাকবে অবসর সময়ের এই জীবনটাতে আপনি নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন এবং আমাদের এখানে আপনি যখনই মন চাইবে আপনি আমাদের কাছে আসবেন, আমাদেরকে দেখে যাবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মোল্লা হাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, বিদায়জনিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন সাতক্ষীরা সুযোগ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাতক্ষীরার অন্যান্য অফিসারবৃন্দ, বিদায়ী অতিথি এবং আমার সামনে আমার সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এত সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এরপরে আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার অফিসের সমস্ত সহকর্মীদের পক্ষ থেকে সাতক্ষীরার মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জজকোর্ট বন্ধ আমি যখন চিন্তা করতাম যে 5 তারিখে বড় ভাইয়ের বিদায় অনুষ্ঠান, তো আমার একটু খারাপ লাগা কাজ করতো যে তাহলে মনে হয় সংবর্ধনা অনুষ্ঠানটা হবে না, কারণ দীর্ঘ 35 বছর এখানে 35 বছর হয়তো কারো বয়সই হয়নি অনেকেরই। এই 35টা বছর উনি জজ কোর্টে সার্ভিস করছেন। তো আমি আমাদের সিজিএম মহোদয়কে যখন দেখলাম, ওনার কথাগুলো শুনলাম, উনি যেভাবে বলছেন বিদায় দেওয়ার বিষয়টা, তো আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আজকে উনি যেমন আমার ভাইকে বা আমাদের প্রশাসনিক কর্মকর্তাকে যেভাবে সম্মানিত করলেন, আল্লাহ পাক দুনিয়া এবং রোজ হাসরের কঠিন মুসিবতের দিনে ওনাকে যেন আল্লাহ 1000 গুণ বেশি সম্মানিত করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, 35 বছর চাকরি করছেন আমার ভাই প্রশাসনিক কর্মকর্তা। 35 বছর চাকরি জীবনে তার সততার প্রশ্নের বা সততার বিষয়ে কোনো জবাবদিহিতা নেই বা করা লাগেনি কারোর কাছে। এটা আপনার অফিস কর্মজীবন তো আছে। আমার আব্বাও তাকে নিয়ে গর্ব করতেন। আমার আব্বা সবার কাছে গর্ব করতেন যে আমার হাফিজুর কোর্টের মসজিদে ইমামতি করে, মানে ওখানে যে মসজিদ ছিল লজ করে, ওখানে বড় ভাই নামাজ পড়াতেন। তোমার আব্বা সবার সাথে গর্ব করে বলতেন যে হাফিজুর কোর্টের মসজিদে ইমামতি করেন এবং তার সততার বিষয়ে কোনো প্রশ্ন কারো ছিল না। যাই হোক, একটা মানুষের দুটো পার্ট থাকে, একটা হলো তার কর্মজীবন আর একটা পারিবারিক জীবন। পারিবারিক জীবন সম্পর্কে আপনারা হয়তো জানেন না, আমি ওই বিষয়ে যেহেতু কর্মজীবনের সম্পর্কে আপনারা সবাই জানেন, আমার বলার কোনো প্রশ্ন আসে না। আমি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে 2-4টা কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। বড় ভাই আমার 12-13 বছরের বড় উনি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন উনি বিয়ে করছেন। 1989 সালে চাকরি করছেন। তো উনি যখন বিয়ে করছেন, ভাবির কাছে শোনা আমার যে ভাবিকে যখন বিয়ে করতে গেছেন তখন বলছে ভাবিরে যে আমার কিন্তু মা আছে, মা লেখাপড়া জানে না, তুমি কি মানায় নিতে পারবা? তো ভাবি বলছে পারবো। তো এরপর বলছে আমার কিন্তু একটা ছোট ভাই আছে খুব দুষ্টু, তাকে সহ্য করতে পারবা? ভাবি বলছে পারবো। যাই হোক, তারপরে বড় ভাইয়ের বিয়ে হলো, চাকরি হলো। চাকরিটা তার টাকাই মূলত আমাদের সংসারটা চলছে। তখন মনে হয় বেতন পাইতেন। আমার আরেকটা ভাই চাকরি করতেন, আমার মেজো ভাই। তো সংসারের বড় ছেলেদের সংসারের ভার বইতে বইতে মনে হয় ঘাটটা পুজো হয়ে যায়। আমি যতটুকু জানি আমার ভাইয়ের ঘাটটা ওরকম পুজো হয়ে গেছে। আমি তার চাকরি জীবনে কোনো দেখিনি, তাকে আনন্দ ফুর্তি করতে আমি কোনো দেখিনি। তো সংসারে তার টাকাই সংসারটা চলতো। উনি বেতন পেয়ে আব্বার কাছে টাকাটা দিতেন, আব্বা সংসার চালাইতো প্রথমত। তারপরে অনেকদিন পরে তারপরে উনি নিজেই দায়িত্ব নিয়েছেন, আমার বোনটাকে বিয়ে দিয়েছেন। আমার লেখাপড়া, আমি তখন ক্লাস 5 কি 6-এ পড়ি হয়তো সম্ভবত। আমার লেখাপড়া, আমার বোনের
বিয়ে শাদী বা সংসারে আব্বা মা সব পুরো সংসারটা তার ঘাড়েই ছিল, উনিই চালাইছেন। এরপরে আমি চাকরি শুরু করলাম 2002 সালে। যখন প্রাইভেট কোম্পানি চাকরি করলাম তখন আমি দেখতাম যে বড় ভাইয়ের সংসারে খুব টানাপোড়েন চলে। তা আমি ওনাকে কয়েকবার বলছি যে আব্বা মার বাবদ কিছু টাকা আমি দেই, তো ওনাকে আমি কখনোই টাকা দিতে পারিনি। তো বলছে না, আমি আব্বা মার বাবদ কোনো টাকা নিতে পারবো না। টাকা নেয়নি, সেইভাবে কখনোই টাকা নেয়নি। এভাবেই চলছে সারাটা জীবনই ওনার সংসারে অভাব অনটন। কেন অভাব অনটন? আমি যখন চাকরি করতাম তখন চিন্তা করতাম বড় ভাই এত অভাব অনটন কিসের জন্য। পরে দেখছি যে পুরো সংসারটা চালাইছেন উনি, ভাইদের লেখাপড়া, ভাই বোনের লেখাপড়া, আত্মীয় স্বজন, নিজের সন্তানদের লেখাপড়া, এই মোটামুটি পুরোটা করতে করতে উনি একসময় এমন হাবায় গেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই লোকটা, এই মানুষটা, তার কোনো আড্ডা নাই, তার কোনো সঙ্গ নাই, কোথাও মানে যেভাবে আছে, কখন কি হয় আল্লাহ যেন সুস্থ রাখে। আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে আমি দোয়া চাই। দোয়াটা এরকম না, দোয়াটা ঠিক এরকম না যে হ্যাঁ দোয়া চাইছে আল্লাহ তুমি ভালো রেখো। আপনারা যাই না আমাদের দোয়া করবেন তার জন্য, তার পরবর্তী জীবন, তার অবসর জীবন যেন সুন্দর হয়, সুস্থতার সাথে কাটে এবং টেনশন মুক্ত থাকতে পারে, সেই দোয়া করবেন। আর আমিও সেইভাবে দোয়া চাই। আর একটা কথা বলি, সেটা হলো আমিও অনেক ভুল ত্রুটি করছি, আমিও অনেক অপরাধ করছি তার কাছে, আমার পার্সোনাল জীবনে ও করছি। ফুটানি যা আমি মারছি, কিন্তু আমার ভাই ফুটানি মারতে পারে নাই, সব মারছি আমরা, সবই করছি আমরা। তো তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমি যদি আমিও অনেক অপরাধ করছি, আমাকেও ক্ষমা করে দিও। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মোল্লা হাফিজুর রহমান স্যার সম্পর্কে কি বলবো, তিনি ছিলেন আমাদের একেবারে পিতার তুল্য। আপনারা হয়তো কম বেশি জানেন যে অধিকাংশ জায়গায় ইয়েও এবং নাজিলের মধ্যে একটু দ্বন্দ্ব হয়। তা আমি মনে করি, আমি মন থেকে এটা বিশ্বাস করি যে আমাদের প্রশাসনিক কর্মকর্তা স্যার এতই ভালো মনের মানুষ যে কোনোদিন আমার সঙ্গে কোনো বিষয়ে একটু ইতস্তত কোনো দিন হয়নি। স্যার প্রতিদিন সকালবেলা স্যার রুমে গেলে উনি হাসি মুখে বলতো, নাজির সাহেব খবর কি বল। এই যে প্রত্যেক দিন এই শব্দটা সর্বপ্রথম আগে আমাদের মধ্যে হতো। স্যার এত ভালো মনের মানুষ এবং সৎ মানুষ, আমরা সে চাকরির প্রথম দিন থেকে দেখে আসতেছি আজ পর্যন্ত স্যারের নেগেটিভ কোনো কিছু পাইনি। সময় হলে নামাজ পড়তে আমাকে তাগিদ দিত, বা কোনো কারোর একটু বিন্দু পরিমাণ কোনো সমস্যা দেখা দিলে তার আমাদের ডেকে সেটা সমাধান করে দিত। অনেক কর্মচারী, অনেকের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, তা স্যার কি সুন্দরভাবে আমাদের করে দিত। এই যে আমরা আজকে অভিভাবক হারালাম, এর ব্যথা কেবল আমরাই বুঝতে পারতেছি। তো স্যারকে আমরা আমাদের মন থেকে আসলে বিদায় ওইভাবে দিতে পারছি না। স্যার আপনি এখানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আপনার পরিবার নিয়ে বাকি জীবনটা, এবং স্যার মাঝে মধ্যে আসবেন। আর আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই স্যার ক্ষমা করে দিবেন, আমরা আপনার সন্তানের তুল্য। আর শেষে স্যার আরেকটা বিষয় সবার উদ্দেশ্যে বলি, আমি সিজিএম স্যারকে ধন্যবাদ না দিলে আমার নিজেরই খারাপ লাগবে। আমরা একটু ইতস্তত করতেছিলাম যে কিভাবে কি করব, তো স্যারের কাছে যে বলার সাথে সাথে স্যার আমাদের এত মানে আগ্রহ সাথে সবকিছু আরো বেশি বেশি আয়োজন করার কথা বললেন, বুকটা ভরে গেল স্যার। স্যার সিজিএম স্যার আপনিও ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। সালাম। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে মাননীয় সভাপতি মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার উপস্থিত আছেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ আরও উপস্থিত আছেন। আজকে এই বিদায়ী অনুষ্ঠানে মধ্যমণি যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, আমাদের এমএসটিসি প্রশাসনিক কর্মকর্তা জনাব মোল্লা হাফিজুর রহমান উপস্থিত আছেন, এমএসটিসি বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের সকলকে আদাব এবং শুভেচ্ছা। আমরা যারা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বদলি হই,
তাদের ক্ষেত্রে বিদায় অনুষ্ঠান ফেস করা একেবারেই নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমি হিসাব করে দেখেছি যে এই পর্যন্ত আমার 9 বছর প্লাস চাকরিতে আমি অন্তত পক্ষে 100 জনের বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আর বিদায় যদি জীবন ভিত্তিক চিন্তা করি, আসলে বিদায় কিন্তু প্রতিক্ষণেই হয়। একটা ছোট উদাহরণ দেই। ঝিনাইদহ যখন আমার কর্মস্থল ছিল, তখন আমি যে ডরমেটরিতে থাকতাম তার পাশে একটা দোকান ছিল, ওখান থেকে ফ্লেক্সি লোড করতাম, বিভিন্ন টুকিটাকি জিনিসও কিনতাম। ভালো সম্পর্ক ছিল লোকটা। এমন হয়েছে যে রাত 12টার সময় মনে হয়েছে যে এখন ফ্লেক্সি লোড দেওয়া প্রয়োজন, ওনাকে ফোন করলে বা মেসেজ করলে উনি টাকা লোড দিয়ে দিতেন। ঝিনাইদহ থেকে বদলি হয়ে আসার পরে কিন্তু ওনার সাথে এক প্রকার বিদায় হয়েছে, এবং আসলে এই সম্পর্ক ওরকম পরিপূরক থাকার কারণে এখন আর ওনার সাথে যোগাযোগ হয় না। মাঝে মাঝে ভাবি যে এই লোকটার নাম ছিল ইলিয়াস, উনি এখন কেমন আছে, উনি এখন বিয়ে করছেন, ওনার বাচ্চা হয়েছে কিনা, হয়তো উনিও ভাবেন যেরকম একজনের সাথে আমার পরিচয় ছিল। সুতরাং এই যে প্রতিনিয়ত বিদায়, এটা সবসময় মানুষের সাথে মানুষের হয়, আর লাইফ থেকে তো একবারে মৃত্যুর মাধ্যমে তো চূড়ান্ত ভাবে হয়। আর এক ধরনের বিদায় হয় আমাদের প্রাতিষ্ঠানিক। সেই প্রতিষ্ঠানগত বিদায়টা কেমন, যে আমরা একটা স্কুল থেকে আর একটা স্কুলে যাই, তারপরে কলেজে উঠি, ইউনিভার্সিটিতে যাই, কর্মস্থলে যাই, এখান থেকে এক ধরনের বিদায় হয়। কারণ প্রাইমারি স্কুলের সকল বন্ধুদের নিয়ে আর একটা হাই স্কুলে যাওয়া সম্ভব না। প্রতিষ্ঠানেরও তাই হয় যে একটা জায়গায় থেকে আর একটা জায়গায় যাওয়ার সময় সকল সহকর্মীদের নিয়ে আর একটা জায়গায় যাওয়া কখনো সম্ভব না। সুতরাং এই প্রতিষ্ঠানগত বদলির ক্ষেত্রেও সব থেকে বেদনাদায়ক বদলিটা হয় আসলে অবসরজনিত কর্মস্থলে। কেন, যে ধরেন যে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে গেল, তার প্রতিষ্ঠানগত একটা বিদায় হলেও তার মধ্যে এক ধরনের প্রত্যাশা থাকে যে আমি হাই স্কুলে উঠলাম। হাই স্কুল থেকে আমার কলেজে গেলেও আর এক ধরনের প্রাপ্তির একটা সম্ভাবনা থাকে। তো সেই বিদায়গুলি অতটা কঠিন হয় না সহ্য করা, কারণ নতুন বন্ধু তৈরি হয়, আবার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়। কিন্তু আর একটা বিষয় হলো যে কর্মস্থলে যারা আপনারা একই সেদিন চাকরি করেন, বদলি তুলনার জন্য এটা আরো বেশি বেদনাদায়ক। আমরা যেমনটি জানলাম যে জনাব মোহাম্মদ হাফিজুর রহমান এই জুডিশিয়াল সার্ভিসে 35 বছর কাজ করেছেন। এর মধ্যে উনি মনে হয় অধিকাংশ সময় এখানেই চাকরি করেছেন। ফলে ওনার মধ্যে এই যে এত নিবিড় সম্পর্ক তৈরি হলো সহকর্মীদের সাথে, তাদের মধ্যে একটা সেট তো অবশ্যই ঘটবে, কারণ 9টা 5টার মধ্যে সাধারণত অন্যের সাথে আর যোগাযোগ হবে না, হলেও খুবই কম হবে। দ্বিতীয় আর একটা বিষয় হলো যে চাকরি থেকে চলে যাওয়ার পরে উনি নতুন আর কোনো কর্মে প্রবৃত্তি ওইভাবে প্রাতিষ্ঠানিকগতভাবে হবে না। সুতরাং এই বেদনা ওনার মধ্যেও কাজ করবে। কিন্তু তা সত্ত্বেও সব থেকে পজিটিভ যে জিনিসটি ওনার মধ্যে আমি দেখেছি যে উনি সুস্থ আছেন। কারণ 60 বছর বা 59 বছর বয়সে সুস্থ থাকাও এখন এক ধরনের চ্যালেঞ্জ। যদিও আমাদের লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে গিয়েছে, কিন্তু সুস্থতার হারও আমাদের কিন্তু আগের থেকে কমেছে, কারণ আমরা এখন অনেক বেশি মেডিসিনের উপর নির্ভর করি, অন্যান্য বিষয় থাকে সাথে যুক্ত। তো ওনাকে আমি সবসময় সুস্থ দেখেছি, এবং অসুস্থতা জনিত কারণে উনি ছুটি নিয়েছেন বা অফিসে আসেননি এরকমটা আমি গত 1 বছরে কখনোই শুনিনি। এটা হলো ওনার জন্য বড় প্রাপ্তি যে অবসর সময়েও উনি সুস্থ আছেন। সেকেন্ড যে জিনিসটি আমরা অফিসাররা ওনার বিষয়ে সবসময় উপলব্ধি করি এবং ওনার অনুপস্থিতিতেও বলি যে আমাদের কিন্তু যারা এখানে কর্মরত আছি একাধিক প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে পরিচয় ঘটেছে আমাদের, কিন্তু ওনার মতো ব্যতিক্রম একজন প্রশাসনিক কর্মকর্তা আমরা আগে কখনো পাইনি। প্রথমত ওনাকে সবসময় দেখেছি হাসি মুখে, দ্বিতীয়ত হলো যে
অন্যের ক্ষতি করা, অন্যের পিছনে লাগা বা একজন স্টাফ সম্পর্কে নেতিবাচক কথা বলা, এটা আমরা কখনোই ওনার মুখ থেকে শুনিনি। হতে পারে যে স্টাফরা কোনো সময় হয়তো কোনো একটা ভুল করেছে বা ওনার নির্দেশনার বাইরে গিয়ে একটি কাজ করেছে, কিন্তু উনি সেটাকে তাদের মধ্যে থেকে শুধরে নিয়েছেন, অফিসারদের পর্যন্ত আনেননি। তার মানে ওনার মধ্যে একটা বিশাল গুণ ছিল যে না, উনি অন করেন এই স্টাফদের তার সহকর্মীদের ভাই হিসেবে বা সহকর্মী হিসেবে, যে উনি চেষ্টা করেছেন সবাইকে শুধরানোর সুযোগ দেওয়া বা তাদেরকে নিয়ে একসাথে চলা। কারণ এই একজনের সম্পর্কে একটা খারাপ কথা বললে যেটা হয় যে আমরা তো আরেকজনের সম্পর্কে খারাপ কথা বলে আসলে নিজেকে ভালো জাহির করি। এই প্রবণতা ওনার মধ্যে আমরা কখনোই লক্ষ্য করিনি। আর অসম্ভব একজন বিনয়ী মানুষ তিনি। আমরা অনেক জায়গায় খেয়াল করেছি যে প্রশাসনিক কর্মকর্তা, যেটা নাজির সাহেব বললেন, নাজির এবং প্রশাসনিক কর্মকর্তার মধ্যে এক ধরনের দূরত্ব থাকে এবং এই দুইজনের দুইটা গ্রুপিং থাকে। স্টাফরাও এর একটা শিকার হয় যে যে গ্রুপে তাদের মধ্যে একটা দ্বৈরথ্য কাজ করে। তো ওনার এই বিনয়, স্বভাবসুলভ হাসি এবং ভালো মানসিকতা, এটার কারণে এই ম্যাজিস্ট্রেসির কর্ম পরিবেশও সুন্দর ছিল। কারণ একজন স্টাফ বা একজন অফিসারের ব্যক্তিগত আচরণের কারণেও কিন্তু বিচারিক সেবায় বাধাগ্রস্ত হয়। এটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অবশ্যই হয়। তো উনি এই আমাদের ম্যাজিস্ট্রেসি স্টাফ পর্যায়ের একজন অভিভাবক এবং অবশ্যই আমাদের মধ্যে অফিসারদের মধ্যে একজন সমন্বয়কারী হিসেবে ছিলেন। এত সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন যে আমরা সত্যি বিমোহিত, মুগ্ধ ওনার আচরণে এবং অন্তরের অন্তঃস্থল থেকে ওনার জন্য, ওনার পরিবারের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ওনার সুস্থতা এবং আগামী যে লাইফটা উনি লিড করতে যাচ্ছেন সেই জীবনের সুস্থতা, মঙ্গল ইত্যাদি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি সরকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অভিভাবক মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমি দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেল আমার চাকরি জীবনে। 1989 সালের 25শে মার্চ আমি চাকরিতে জয়েন, জাফরের সাথে চাকরিতে জয়েন করি। তারপর 33 বছর পরে প্রমোশনজনিত কারণে মাগুরায় যাই, মাগুরায় জজ কোর্টে। সেখানে 2-3 দিন থাকার পরে আমি সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে যোগদান করি। সেখান থেকে আজকে এই 2.5 বছর মতো আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আছি। তো আমি সর্বপ্রথমেই আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কৃতজ্ঞ জানাই যে যিনি আমাকে আজকে দীর্ঘ 25 বছর 8 মাস প্লাস এই সুস্থ শরীরে এবং সব আমার কান্না আসে। তার মধ্যে সর্বশেষ আমাদের জেলা জজ, সর্বশেষ নয়, একজন জেলা জজ পাইছিলাম AK জহির আহমেদ স্যার। উনি যখন অসুস্থ হয়েছিলেন, করোনায় আক্রান্ত হয়েছিলেন, তার 1 মাস আগে আমি স্যারের কাছে ফোন করি। স্যার আমার পরিচয় শুনে স্যার বললেন, হাফ সাহেব আমার ভুল হয়ে গেছে, আমি আপনাদের খোঁজ নিতে পারিনি। এত অনেক বড় মনের মানুষ স্যার ছিলেন। এম এ শহীদুর রহমান স্যার ছিলেন, আলাউদ্দিন সর্দার স্যার ছিলেন, স্যার তো এখন আছেন। এম এ শহীদুর রহমান স্যার মারা গেছেন। মাহবুব রহমান স্যার ছিলেন। তাদের সাথে চাকরি করা, মাহবুব রহমান স্যারের সাথে চাকরি করা, পানের থেকে চুল খসলে উনি রেগে উঠতেন। কিন্তু স্যারের সাথে আমাদের কখনোই বিষয়ে মানে মনোমালিন্য হয়নি। তিনি আমাকে অত্যাধিক পরিমাণে স্নেহ করতেন মাহবুব রহমান সাহেব। তা যাই হোক, আজকে আমি আমার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার জানাই চিরকাল মনে থাকবে আপনারা আমাকে এই শেষ সময়ে আমাকে যেভাবে সম্মানিত করলেন, চিরদিন মনে থাকবে। আল্লাহ আপনাদের অনেক বড় জায়গায়, অনেক বিচারিক আসনের অনেক বড় জায়গায়
পৌঁছায় দিক আল্লাহ পাক। আর আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, স্যারদের কাছে চলায় বলায় যদি আমার আচরণে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই কর্মচারীদের কাছেও আমার আবেদন যে হয়তোবা চলার পথে কাজের কারণে অনেক ভুল ভ্রান্তি করেছি, বকাঝকা করেছি। আমার সাথে যারা চাকরি করেছে, আমার নিকট আমার এক রুমে যারা চাকরি করেছে যাদেরকে নিয়ে, তাদের হয়তো মনে কষ্ট থাকতে পারে। দয়া করে ভুলে যাবেন, ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন বাকি জীবন সুস্থ শরীরে থাকতে পারি, আল্লাহর পথে থাকতে পারি, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কাজ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বিদায়ী অতিথিকে সামান্য উপহার তুলে দিবেন, সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের অভিভাবক, মাননীয় চিফ জুডিশিয়াল সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির পক্ষ থেকে সামান্য উপহার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এস এম আশিকুর রহমান মহোদয়। ছবি উঠান, আমি নিচে সব সমস্যা হয়েছে, সব দিকে উঠছে। মোল্লা হাফিজুর রহমান সাহেবের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির সম্মানিত বিচারকবৃন্দ, সম্মানিত উপস্থিতি এবং যাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান, সম্মানিত বিদায়, আসসালামু আলাইকুম, শুভ বিকাল। প্রশাসনিক দায়িত্বে এই ম্যাজিস্ট্রেসিতে আমার প্রথম অভিজ্ঞতা এবং আমার শুরুর দিন থেকে আমি হাফিজ সাহেবকে পেয়েছিলাম আমার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এবং উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি আমার এখানকার প্রশাসনিক কাজটাকে এত সুচারুরূপে আমাকে নিশ্চিন্তভাবে কাজ করার জন্য সবসময়ের জন্য আমার পাশে থেকেছে। আমি আমার এই প্রায় 17 বছরের চাকরি জীবনে এমন নির্মোহ, এমন ভদ্র এবং এমন ভালো মানুষ প্রশাসনিক কর্মকর্তা আমি আসলে দেখিনি। আমার সহকর্মীরা স্বীকার করবেন, তাদের অনেক অভিজ্ঞতা আছে, আমাদের অনেক বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে এই প্রশাসনিক কর্মকর্তা কিংবা বিভিন্ন সময় বিভিন্ন স্টেশনের নাজির এদের মাধ্যমে। কিন্তু এখানে আসলে ওনার নেতৃত্বে একটি চমৎকার পরিবেশ উনি রক্ষা করেছিলেন। উনি শুধু আপনাদেরই অভিভাবক ছিলেন না, বয়সজনিত কারণে আমি ওনাকে আমার নিজেরও এবং এই ম্যাজিস্ট্রেসির অভিভাবক হিসেবে মনে করতাম। 35 বছর 8 মাস 15 দিন আগে উনি একটা জীবনের সন্ধানে ঘর ছেড়েছিলেন। সেই এই 35 বছর 8 মাস 15 দিনে উনি নিজের পরিবার, নিজের সন্তান, নিজের ভাই বোন সকলকে সেই জীবনের সাথ দিয়ে দায়িত্ব শেষ করে আমার ঘরে ফিরে যাচ্ছে এবং অত্যন্ত সুস্থ অবস্থায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ অবস্থায় ঘরে ফিরে যাচ্ছেন। এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা।
ওনার অনেক গুণ আপনারা যা যা বলেছেন, বরং আমি বলবো তার গুণের তুলনায় অনেক কম বলেছেন। আমার সবচেয়ে তাকে ভালো লাগতো যেটা, উনি অসম্ভব মানে সবসময় একটা হাসি মুখ থাকতেন। আমার হাসি মুখ মানুষ খুব ভালো লাগে। আমি ওনাকে কখনোই মন খারাপ করে থাকতে দেখিনি। উনি আমার এই 1 বছর এখানে উনি কখনোই কোনো স্টাফ সম্পর্কে কোনো দিনও একটা অভিযোগ আমার কাছে করেননি। আমার কাছে বড় অভিযোগ আসলে আমি যদি তার কাছে জানতে চাইতাম যে এইটা কি সমস্যা দেখেন, উনি বলতেন স্যার আমি দেখছি, এটা আর আপনার এদিকে আমি দেখছি। আপনাদের অনেক দোষ উনি নিজে হজম করতেন আমার কাছে, অনেক অনেক প্রচুর নামি বেনামি অনেক কিছু হজম করতেন। এই 2-4 দিন আগেও করেছেন যে স্যার আমি দেখছি। এত ভালো মানুষ হয়তো আপনারা জীবনে খুব কম পাইবেন। আমি বিশ্বাস করি আপনারা যারা ভবিষ্যতে এরকম চেয়ারে আসবেন, আপনারা প্রত্যেকে আমরা চাইব একজন মোল্লা হাফিজুর রহমান হওয়ার জন্য চেষ্টা করবেন। উনি একটা আদর্শ, ওনার ব্যক্তিগত জীবন, ওনার কর্মজীবন, উনি যে আদর্শ সেট করে গেলেন এটা আপনাদের জন্য অনুকরণীয়। আমার এই 1 বছরের মধ্যে আমি কখনোই, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে স্টাফ বদলি বা বিভিন্ন দপ্তর বন্টনের ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা একটা বিরাট ভূমিকা থাকে। উনি কখনোই আমাকে কোনো বিষয় বলেন না যে স্যার এটা করতে হবে বা এটা। আমি যা বলেছি আমি লিখে দিয়েছি, উনি জাস্ট অর্ডার করে নিয়ে এসেছেন। আমার যদি কখনো মনে হয়েছে আমার এই দপ্তরে একজন উপযুক্ত লোক লাগবে, আমার এরকম যোগ্যতা সম্পন্ন লোক লাগবে, উনি কখনোই একজন ব্যক্তিকে সুপারিশ করেননি। আমি যদি জিজ্ঞেস করেছি, উনি একাধিক অপশন স্যার এর মধ্যে থেকে দেখতে পারেন। উনি আপনাদের প্রত্যেকে ওনার নিজের মতো করে আপন করে নিয়েছিলেন, প্রত্যেকেই, আপনাদের প্রত্যেককে, কাউকে বড় ছোট ভাই, কাউকে সন্তান হিসেবে আসলে বিবেচনা করতেন। আমিও তাকে আমার এখানকার গার্ডিয়ান হিসেবে মনে করতাম। চাকরি সূত্রে তিনি হয়তো আমার অধীনে কাজ করেছে, কিন্তু তার যে অভিজ্ঞতা, আমাদের অনেক বিচারকও 35 বছর চাকরি করতে পারবো না আমরা। কিন্তু এই যে অভিজ্ঞতা, উনি সারা জীবনে অনেক জেলা জজ পার করেছেন, ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভান্ডার আসলে অনেক। তার কাছ থেকে আমরা শেখার অনেক চেষ্টা করেছি। আপনারা যদি তাই কিছু অংশ ধারণ করেন, আপনাদের জীবনও, বিশেষ করে কর্মজীবন অনেক স্মুথ হবে। তো উনি চাকরি থেকে বিদায় নিচ্ছেন এবং আমি বলবো যে উনি ওনার কর্মজীবনে সফলভাবে বিদায় নিচ্ছেন। এখনো আল্লাহর রহমতে সুস্থ আছেন, বাড়ি খুবই কাছে। আপনাদের কাছে অনুরোধ করবো, একটা দিন আমাদের প্রত্যেকেরই এটা হচ্ছে লক্ষ্য, যেরকম একটা লাল অক্ষরে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্যই হচ্ছে আমাদের আসলে চাকরির শুরু। আপনারা এতদিন উনি আপনাদেরকে আগলে রেখেছিলেন, আপনারা এখন রেগুলার ওনার সাথে যোগাযোগ রাখবেন। মানুষ অবসরে যাওয়ার পরে আসলে কর্মহীন হয়ে পড়ে। তো আপনারা এতদিন যেভাবে উনি আপনাদের আগলে রেখেছিলেন, এখন আপনাদের একটা দায়িত্ব পড়ে গিয়েছে রেগুলার ওনার খোঁজ খবর রাখা, মাঝে মাঝে বেশি দূর না একটু দেখতে গেলেন। আর আমি যে কয়দিন আছি, আমি এটা বলেই দিচ্ছি, আমি যে কয়দিন আছি, আমার এখানে যদি এই সবাইকে নিয়ে কোনো সম্মেলনী বা যে কোনো প্রোগ্রাম, আমি আগে থেকে বলে দিচ্ছি, নাজির সাহেবকে দায়িত্ব দিচ্ছি, আমার সকল প্রোগ্রামে উনি উপস্থিত থাকবেন। আমার পক্ষ থেকে ওনাকে আপনি আমন্ত্রণ জানাবেন এবং আমাকে আমরা আমার প্রোগ্রাম এসেছি, আমার যখন সকল অফিসারের পক্ষ থেকে হাফিজ সাহেবের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে আমরা অন্তর থেকে আসলে ভালোবাসি। আমরা সকালবেলাও আপনাকে না অনেকে করতেছিলাম, গল্প করছিলাম যে আপনার আমরা প্রশাসনিক কর্মকর্তা পাবো, অবশ্যই পাবো, হয়তো সময় লাগলেও পাবো, কিন্তু আপনার সাবস্টিটিউট বর্তমান সময় খুব কঠিন, আসলেই কঠিন। এবং আমার স্টাফরা স্বীকার করবেন, আপনাদের অভিজ্ঞতা অনেক। মোল্লা হাফিজের সাহেবের সাবস্টিটিউট পাওয়া, ওনার মতো একজন মানুষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পাওয়া আমাদের সৌভাগ্য, এবং তার সাবস্টিটিউট পাওয়া আসলেই কঠিন। তো আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর নিশ্চয়ই আমাদের বয়স কম, যদিও একটু বড় পদে, আপনাদের তুলনায় একটু বড় পদে আমরা কাজ করি, আমরা সবাই মিলে একটা টিম, একটা পরিবার। আর পরিবারে আপনি ছিলেন সর্বজ্যেষ্ঠ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ। আমাদেরও দিক থেকেও হয়তো আচরণগত ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, হয়েছে নিশ্চয়ই। আপনি চলে যাচ্ছেন, এই চেয়ারে হয়তো আপনাকে এভাবে আর কখনোই পাবো না, তারপরেও
এই 35 বছরের জীবনে যত সুখ স্মৃতিগুলো আছে সেগুলো সাথে নিয়ে যাবেন। কষ্টের স্মৃতি যদি কিছু থাকে বা যদি বিব্রতকর কোনো স্মৃতি থাকে সেগুলো মুছে ফেলবেন। আপনার অবসর জীবনটা সুন্দরভাবে কাটুক। আপনি সুস্বাস্থ্যের নিয়ে আপনি বেঁচে থাকেন, আপনার সন্তানদের সাথে আপনার পরিবারের সাথে আপনার এই হাসি মুখ চিরস্থায়ী হোক, আমরা সেই প্রত্যাশা করি। আর আমরা আপনাকে মনে রাখবো, এই ম্যাজিস্ট্রেসি আপনাকে মনে রাখবে, আপনিও আমাদের ভুলে যাবেন না। সাতক্ষীরা শহরে আসলেও আমাদের কাছে আসবেন, অথবা আমাদের সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য আসবেন। আমার সকালটা শুরু হতো আপনার হাসি মুখ দিয়ে, আমি কালকে থেকে খুব মিস করব। আমি খুব বেশি দিন হয়তো এখানে নাই, যে কয়দিন আছি আপনি একটু মাঝে মাঝে আসবেন। আপনার সাহচর্য আসলে আমাদের ভালো লাগতো, আমাদেরকে বঞ্চিত করতেন না। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন সেই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ, এবং একই সাথে এই আয়োজন করার জন্য, আয়োজনের পেছনে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আসলে আন্তরিকতার কোনো দিক দিয়ে ঘাটতি ছিল না, কিন্তু আমাদের সাধ্যের কিছু লিমিটেশনের কারণে আমরা আমাদের পুরোটাই করতে পারিনি। হাফিজ সাহেব, আপনার মনের ঔদার্য দিয়ে আপনি আমাদের ক্ষমা করবেন। আমরা আপনাকে ভালোবাসি, সেই বোধটা নিয়ে আপনি এখান থেকে যাবেন। আপনি ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।